৩৩ বছর পর জাকসু নির্বাচন শুরু, কিছুক্ষণ পর ভোট উৎসবের অপেক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রস্তুত ২১টি কেন্দ্র, নিরাপত্তায় মাঠে র্যাব, পুলিশ, আনসার। সেন্ট মার্টিনে বঙ্গোপসাগর থেকে ৫ ট্রলার সহ আরও ৩০ বাংলাদেশি জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি। এখনও হদিস মেলেনি ১ মাস আগে অস্ত্রের মুখে তুলে নেয়া ৮১ জনের। অনেক ব্যাপারী এক জায়গায় হয়ে যেটা নির্ধারণ করবে সেটাই আমাদের ফিক্স রেট হবে। কত বিক্রি হলো বা না হলো এটা আমরা কিছু জানি না। ভোক্তার কেনা দামের অর্ধেকেও পান না কৃষক। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে হচ্ছেন বঞ্চিত। সরাসরি আড়তের বিক্রির আলাদা কাঠামো তৈরির পরামর্শ। নেপালে সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক। সাবেক প্রধান বিচারপতিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে চায় আন্দোলনকারীরা। সংঘাত থামলেও থমথমে গোটা দেশ। এবং হংকং ম্যাচ দিয়ে আজ শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন। জয় তুলে নিয়ে সুপার ফোরে এগিয়ে যাওয়ার লক্ষ্য, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। শুরুতেই জাকসু নির্বাচনের খবর। দীর্ঘ ৩৩ বছর পর আজ জাকসু নির্বাচন। ভোট উৎসবের অপেক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। ক্যাম্পাস জুড়ে নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি থাকছে র্যাব ও আনসার সদস্য। বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। ৩৩ বছর পর হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। শুধু নেতৃত্ব বাছাই নয়, এই নির্বাচন যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি। এবার কেন্দ্রীয় সংসদে ২৫ পদে লড়ছেন ১৭৭ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে লড়ছেন ৮ জন। তবে শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী। অন্যদিকে হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর চেম্বার আদালতে ওই রায় স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারছেন না সম্প্রীতির ঐক্য প্যানেলের এক ভিপি প্রার্থী। জাকসু নির্বাচনে মোট ভোটার ১১,৯১৯ জন। ভোটারের ৪৮.৮% ছাত্রী। নির্বাচন কমিশনের তথ্য মতে জাকসু নির্বাচনে ২১টি কেন্দ্রে বসানো হয়েছে ২২৪টি বুথ। প্রতি ২০০ ব্যালট পেপারের জন্য থাকছে একটি বাক্স। এছাড়া আলাদা করে চিহ্নিত করা থাকবে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ব্যালট বাক্স। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় ৬৭ জন পোলিং এজেন্ট এবং ৬৭ জন সহকারী অফিসার কেন্দ্রগুলোর দায়িত্বে থাকবেন, যারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ১২টি গেটে মোতায়েন করা হয়েছে প্রায় ১২০০ পুলিশ। সেই সঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সিভিল পোশাক সহ ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে আনসার সদস্য। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন ফারুক ভূঁইয়া রবিন, তুষার আহমেদ ইমন, মাহাদি ইসলাম ধ্রুব, জিন্নাতারা যশোয়া এবং মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমেই যাচ্ছি রবিনের কাছে। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ, জাকসু ও হল সংসদের নির্বাচন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ১১,৮৪৩ জন শিক্ষার্থী তারা তাদের ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি সেটি বাছাই করবেন এবং সেখানে একজন শিক্ষার্থী তারা মোট ৪০টি ভোট দেবেন। একটি হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ জাকসুর জন্য ২৫টি পদে এবং হল সংসদগুলোর জন্য তারা ১৫টি পদে তাদের যে মনোনয়ন সেটি আসলে যে বাছাই করবেন। তো আমরা এই মুহূর্তে আছি এমএচ হলে অর্থাৎ মীর মোশাররফ হোসেন হলে রয়েছে এবং এখানে আমাদের কাছে যে তথ্য রয়েছে ৮৬৪ জন যে শিক্ষার্থী তারা তাদের প্রার্থী বাছাই করবেন এবং এই হলে আমরা কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে এর মধ্যে যে 10টি বুথ রয়েছে এই 10টি বুথের মধ্যেই শিক্ষার্থীরা তারা একে একে বিভিন্ন বুথগুলোতে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে এই হলে অর্থাৎ এই কেন্দ্রেই
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভিপি প্রার্থী এবং যে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী তারা উভয়েরই এই কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে। তো আমরা কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে এই ভোটদানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং বাইরেও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু যথেষ্ট তৎপরতা বা যথেষ্ট উপস্থিতি সেটি লক্ষ্য করা যাচ্ছে। তো এরই মধ্যে যে ভোটের আনুষ্ঠানিক যে প্রস্তুতিগুলো সেইগুলো কিন্তু যে মানে সম্পন্ন হয়েছে। এখন থেকে 1 ঘণ্টাখানেক পরে অর্থাৎ সকাল 9টা থেকে এই ভোট গ্রহণ শুরু হবে এবং বিকেল 5টা পর্যন্ত টানা এই ভোট গ্রহণ চলবে। তো একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে মূলত মোট 21টি হলে যে নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হবে, অর্থাৎ মেয়েদের জন্য 10টি হল এবং ছেলেদের জন্য 11টি হল। এই মোট 21টি হলে 11,843 জন শিক্ষার্থী তারা তাদের যে প্রতিনিধি সেটি বাছাই করবেন এবং এরই মধ্যে কিন্তু আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে হল মানে কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ জাকসুতে মোট 177 জন প্রার্থী তারা কিন্তু যে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই জায়গাতে বা মূল পদগুলোর ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, ভিপি পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যে জিএস বা সাধারণ সম্পাদক পদে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমাদের বিভিন্ন সহকর্মী তারাও কিন্তু যে বিভিন্ন হলগুলোতে তারা খোঁজখবর রাখছেন এবং সেখানকার যে সার্বিক যে পরিস্থিতিগুলো রয়েছে সেইগুলো কিন্তু তারা খোঁজখবর রাখছেন। আমরা একটু যে আমাদের অন্য যে সহকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে যুক্ত হতে চাই। কিন্তু তাদের পছন্দ মতো প্রার্থী নির্বাচন করবে এবং নতুন হল হওয়ায় এই হলটি প্রায় 10তলা ভবন এবং 10তলা ভবন জুড়ে আসলে শিক্ষার্থীরা আছে। প্রায় 1000 ভোটার এই হলে অবস্থান করছে এবং তারা সকাল 9টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত ভোট দেবে। হল জুড়ে এখন উৎসবমুখর আমেজ। আপনারা দেখা যাবে যে আসলে হলের যে কমন রুমটি অর্থাৎ ক্যান্টিন যেটি ছিল সেখানে আসলে ভোটের বুথ স্থাপন করা হয়েছে। এই হলে মোট 4টি বুথ স্থাপন করা হয়েছে এবং 4টি বুথে ভোটাররা তাদের ভোট দেবেন। সকাল 9টা থেকে ভোট শুরু হবে এবং প্রতিদিন সকাল 8টা থেকে আসলে হল অফিস খোলা হলেও আজকে কিন্তু ভোর 7টার দিকেই হল অফিস খোলা হয়েছে এবং সেখানে যারা হল প্রশাসন বা হল কর্তৃপক্ষের যারা আছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং হলের যারা কর্মচারী আছে তারাও ইতোমধ্যে হলের যে ক্যান্টিন যেখানে ফেরা করছে, কারণ তাদের আসলে প্রস্তুতি নেওয়ার একটি বিষয় আছে এবং আমরা দেখছিলাম যে ভোট নেওয়ার যে সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু সকাল থেকেই নেওয়া শুরু হয়েছে যাতে করে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে তাদের ভোট দিতে পারে এবং যারা শিক্ষার্থী আছেন তারা আইডি যাতে করে হলে প্রবেশ তাদের সুবিধা হয়, কারণ হল সহ গেটে আসলে একটি বাউন্ডিংস দেওয়া হয়েছে যাতে করে তারা প্রবেশ করতে পারে এবং সকাল 9টা থেকে এই ভোট গ্রহণ শুরু হবে। আমাদের আরেকটি হলে জাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানা যাচ্ছেন মাহাদি ধ্রুব, সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, ঘড়ির কাঁটায় 8টা 8, আর মাত্র 1 ঘন্টারও কম সময় বাকি। একটি বহুল প্রতীক্ষিত ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 9টার দিকে জাকসু নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এই মুহূর্তে আমি আছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের, যেটি পূর্বের নাম ছিল, বর্তমানে যেটি এই হলটিতে 10 নম্বর হল। এটি পূর্বে এটির নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বর্তমানে এটি 10 নম্বর হল হিসেবে পরিচিত। এই হলের নির্বাচনের আগ মুহূর্তের প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে ভোট কেন্দ্রে শিক্ষক কর্মচারীরা তাদের শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন করছেন। ব্যালট বক্স এরই মধ্যে চলে এসেছে এবং যেই বুথগুলোতে শিক্ষার্থীরা ভোট দিবেন সেই বুথগুলো কিন্তু এখন প্রস্তুত। আমরা দেখছি যে বুথগুলো কিন্তু এরই মধ্যে সুসজ্জিতভাবে সাজানো এবং যেখানে শিক্ষার্থীরা এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে রিটার্নিং কর্মকর্তার কার্যক্রম, শেষ মুহূর্তের কার্যক্রম তিনি সম্পন্ন করছেন। যা আমরা জেনেছি যে এখনও কিন্তু ব্যালট পেপার এখনও আসেনি, ব্যালট বক্স চলে আসলেও ব্যালট পেপার এখনও আসেনি এবং আমরা যতটুকু জেনেছি যে নির্বাচনের
নির্বাচনের কিছুক্ষণ আগে হয়তো ব্যালট পেপারগুলো ভোট কেন্দ্রে চলে আসবে। তো এই 10 নম্বর হলের পাশাপাশি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টোটাল 21টি হলে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টি হল রয়েছে, এই 21টি হলে শিক্ষার্থীরা তাদের ভোট প্রয়োগ করবেন, যেটি 9টার দিকে যার কার্যক্রম শুরু হবে এবং শেষ হবে বিকাল 5টায়। তো এই ছিল 10 নম্বর হল থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা চলে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেক প্রান্তে, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী জিন্নাতারা যশোয়া। 33 বছরের অপেক্ষার অবসান ঘটছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আজ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন। তবে আর 1 ঘন্টা বাকিও নেই, ঠিক 9টায় ভোট গ্রহণ শুরু হবে। এখন এই মুহূর্তে আমি আছি বেগম ধীরে ধীরে শুরু করেছেন, তবে এখন পর্যন্ত তারা পূর্ণোদ্যমে প্রস্তুতি নেওয়া শুরু করেনি। কর্তারাও তেমন ভাবে এসে উপস্থিত হয়নি, ভেতরে বেশ কিছু কর্মকর্তারা আছেন, তারা প্রস্তুতি ধীরে ধীরে নেওয়া শুরু করেছেন, তবে এখন পর্যন্ত তারা পূর্ণোদ্যমে প্রস্তুতি নেওয়া শুরু করে। শিক্ষার্থীদের ধীরে বেলা বাড়তে বাড়তে সেই শিক্ষার্থীদের সংখ্যা আরো বাড়বে সেই প্রত্যাশাই করছেন। এবং আমি এই মুহূর্তে বেগম সুফিয়া কামাল হলে আছি। এছাড়া আরো 20টি হল রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মোট 21টি হলে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 21টি হলে প্রায় 12,000 শিক্ষার্থী রয়েছে এবং 12,000 শিক্ষার্থীদের মধ্যে কত শতাংশ শিক্ষার্থী ভোটে অংশগ্রহণ করবে, যেহেতু 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন সুযোগ পাচ্ছে, তাই বলাই যায় যে জাহাঙ্গীরনগর শিক্ষার্থীরাও ডাকসু নির্বাচনের সময় আমরা যেমন দেখছিলাম উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট গ্রহণ করেছিল। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সুযোগটা পাচ্ছে 33 বছর পর, তাই আসলে তারাও এখানে যারা আছেন কর্মকর্তারা তারা আমাদেরকে জানিয়ে যে 9টা থেকেই আসলে শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে হয়তো বা আসবেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সুফিয়া কামাল হলের সামনে থেকে সর্বশেষ। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্য প্রান্তে আছেন আমাদের সহকর্মী মুজাফর হোসেন জয়, বাকি তথ্য জানাবেন তিনি। আমি রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কার্যালয়ের সামনে। এখান থেকেই মূলত ইতিমধ্যে আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোট 21টি কেন্দ্রে কিন্তু ব্যালট পেপার সহ 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আর্মস ব্যাটালিয়নের সদস্য সহ সবাই কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যেই তারা সেগুলো পৌঁছে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কার্যালয় রয়েছে সেই নির্বাচন কার্যালয়ের ব্যাপক ব্যস্ততা। একই সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যেমন এখানে রয়েছে, তেমনি কিন্তু এই অল্প কিছুক্ষণ আগে 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছিলেন এবং তাদের মাধ্যমে সমস্ত ব্যালট পেপারগুলো একটি লরিতে করে কিন্তু পাঠানো হয়েছে এবং 21টি কেন্দ্রে এই ব্যালট পেপারগুলো চলে যাবে। এবং সেই সাথে নির্বাচন কমিশনের যারা পর্যবেক্ষক রয়েছেন, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে 21টি হলে 21টি দল প্রতিনিয়ত পর্যবেক্ষণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু নারী হল সহ পুরুষ হল সহ সবগুলো হলেই কিন্তু বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি হলে প্রায় 7 থেকে 10টি করে বুথ স্থাপন করা হয়েছে এবং এই বুথে প্রতিটি হলে প্রায় 500 থেকে 1000 শিক্ষার্থীরা তাদের ভোট প্রদান করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং বিশেষ করে অধিকাংশ হলে গড়ে প্রায় 400 থেকে 500 ভোটার রয়েছে, যে ভোটারগুলো ওই হলগুলোতে ভোট প্রয়োগ করবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন বর্তমানে নির্বাচনী যে পরিস্থিতি তাতে সবকিছু বন্টন হয়ে গিয়েছে এবং ভোটারদের জন্য যে ভোট ব্যালট পেপার সেই ভোট ব্যালট পেপারগুলো ইতিমধ্যেই কিন্তু হলগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্বাচনী কেন্দ্রীয় কার্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সহকর্মীরা জানাচ্ছিলেন জাকসু নির্বাচনের সর্বশেষ। এদিকে জুলাই প্রজন্মের বিজয় আখ্যা দিয়েছেন শিবির সমর্থিত ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম। সব শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ। রাতভর চলে ডাকসু নির্বাচনের ভোট গণনা। নির্ঘুম রাত কাটিয়েছেন সমর্থকরাও। এক একটি কেন্দ্রের ফল আসার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন তারা, যার চূড়ান্ত রূপ দেখা গেল ফল ঘোষণার সময়। বিজয় উল্লাসে প্রথমবার শোনাই গেল না কত ভোট পেয়েছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। যেখানে ঐতিহাসিকভাবে সাংবাদিকদের অনুরোধে দ্বিতীয়বার পড়ে শোনালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। জিএস, এজিএস, বিভিন্ন সম্পাদক এমনকি সদস্য পদের ফল ঘোষণায়ও দেখা গেছে এমন বিজয় উল্লাস। প্রায় পুরো প্যানেলের ভূমিধস বিজয়ের পর সংবাদ সম্মেলনে নির্বাচিত ভিপি সাদিক কায়েম জানালেন স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত থামবেন না তারা। আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি
একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যেই পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ জানালেন, সব শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণেই কাজ করবেন তারা। বিজয় উদযাপনে হবে না কোনো আনন্দ মিছিল। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সবার পরামর্শে কাজ করার প্রত্যাশা নির্বাচিত অন্য সম্পাদক ও সদস্যদের। তো প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের পরিশ্রম করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। প্রতিটা সেক্টরে আমরা একদম স্কিলড এবং যে জায়গা আপনার স্কিল সেরকম মানুষকে আমরা রাখার চেষ্টা করেছি। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতা চান নির্বাচিতরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিনে বঙ্গোপসাগর থেকে 5টি ট্রলারের 30 জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। টেকনাফ পৌর বোট মালিক সমিতি জানায়, বিকেলে সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশি অন্তত 20 থেকে 30টি ট্রলারের জেলেরা মাছ ধরছিলেন। এক পর্যায়ে আরাকান আর্মির সদস্যরা 2টি স্পিড বোটে সেখানে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে অন্তত 30 জন জেলেকে ধরে নিয়ে যায় তারা। খবর পেয়ে বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। ট্রলারগুলোর মধ্যে মালিক টেকনাফ ও শাহপরি দ্বীপের বাসিন্দা। এর আগে গত 5 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত 13টি ট্রলার সহ 81 জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি, যাদের খবর এখনও জানেন না স্বজনরা। কয়েক দফা হাত বদল আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে বাজারে নিত্যপণ্যের দাম দিন দিন চড়া হলেও কৃষক পান না ন্যায্য মূল্য। ক্ষেত থেকে ফরিয়াদদের হাতে তুলে দিতে হয় ফসল, এতে ভোক্তা বেশি দামে কিনলেও কৃষক হয় বঞ্চিত। পাইকার বা আড়তদারদের কাছে সরাসরি বিক্রির জন্য কৃষকদের নির্দিষ্ট বাজার তৈরির পরামর্শ সংশ্লিষ্টদের। নিয়ামুর হোসেন কচির তোলা ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনার নতুন বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 60 টাকা। এছাড়া বরবটি, বেগুন, উচ্ছে সহ বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজি দরে। যা নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতাদের দাবি, আড়ত থেকে ক্রয় মূল্যের চেয়ে 5 থেকে 10 টাকা বেশি দামেই বিক্রি করছেন তারা। চাষিরা সরাসরি মাল আগে নিয়ে আসতো, এই মাল ওরাও কিনে রাখবে বসে। আড়তে কিনতে পারতাম তাহলে আমরা 10 টাকা কমে ছাড়তে পারতাম। আমরা অনেক কিনে হলো ব্যাপারী কিনতে, ওরা 10 টাকা বেশি দিয়ে বেচা লাগে। অনেক সময় কৃষকরা আসে এখানে মাল নিয়ে, হঠাৎ দাম কম চাইলে তখন আড়তদার বলে বিক্রি হবে না। 10 টাকা লাভ করি, সে 5 টাকা করে, আরেকজনে 5 টাকা করে, এইভাবে হাত বদল হইতে হইতে একটু দাম বৃদ্ধি হয়। কাঠফাটা রোদ কিংবা ঝড় বৃষ্টির মধ্যেও যে কৃষক পরিশ্রম করে মাঠে এসব ফলন ফলান, তারা এসব পণ্যের কি মূল্য পান তা জানতে যাব এই অঞ্চলের সবথেকে বেশি সবজি উৎপাদিত হয় যেখানে, সেই ডুমুরিয়া উপজেলার কৃষকের ক্ষেতে। জেলাও বাজার থেকে ভোক্তা 60 বা 70 টাকায় ক্রয় করেন, তা কৃষক বিক্রি করে পান মাত্র 35 টাকা। বাজার দর আর কৃষকের মূল্যে এমন ব্যবধান প্রতিটি সবজিতেই। তাদের অভিযোগ, নিজেদের উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ কিংবা সরাসরি পাইকারের কাছে বিক্রির সুযোগ নেই। ক্ষেত থেকে স্থানীয় ব্যাপারী, সেখান থেকে উপজেলা আড়ত, পরবর্তীতে আরেক ব্যবসায়ীর হাত ঘুরে বড় শহরের আড়তে যায় সবজি। 3 থেকে 4 দফা হাত বদলের পর প্রতি কেজিতে দাম বাড়ে 15 থেকে 20 টাকা। ফলে বাজারের মূল্য চড়া হলেও কৃষকের হাতে আসে না ন্যায্য দাম। অনেক ব্যাপারী এক জায়গায় হয়ে যেটা নির্ধারণ করবে সেটাই আমাদের ফিক্স রেট হবে। কত বিক্রি হলো বা না হলো এটা আমরা কিছু জানি না। সব কেজিতেই 5 টাকা 10 টাকা আমরা কম পাই। আড়তদারে ব্যাপারীর কাছে বিক্রি করে, ব্যাপারীরা বিভিন্ন জায়গায় নিয়ে ছাপড়ায় দেয়। ন্যায্য মূল্য নিশ্চিত ও বাজার মূল্য কমাতে কৃষকের জন্য নির্দিষ্ট বাজার গড়ে তোলার তাগিদ কৃষি বিভাগের। ভোক্তার সাথে লিঙ্কেজ, এই লিঙ্কেজটা আসলে যত দ্রুত সম্ভব করে দেওয়া যাবে, আসলে কৃষক ততই কিন্তু দ্রুত একটা ন্যায্য মূল্য পাবে। কৃষি বিপণন অফিসের দাবি, প্রতিটি উপজেলায় কৃষকের নির্ধারিত বাজার তৈরিতে উদ্যোগ নেওয়া হয়েছে, তবে বাস্তবায়নে প্রয়োজন সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়। বাজারগুলো অনেক ইম্পর্টেন্ট হয়, গুরুত্বপূর্ণ হয়। এরকম একটা জায়গা সিলেকশন চাইলে আমার অফিসাররা নিজে নিজে গিয়ে করতে পারবে, এটা সকলের সমন্বয়ের দরকার আছে। আশা করতেছি খুব দ্রুত এটা আমাদের হয়ে যাবে। খুলনা বিভাগের যশোর ও চুয়াডাঙ্গা জেলায় কৃষকের বাজার চালু হলেও তা বর্তমানে বন্ধ রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের কঠোর নীতিতে বেনাপোল বন্দর দিয়ে ব্যাপকভাবে কমেছে দ্বিপাক্ষিক বাণিজ্য। বন্দর কর্তৃপক্ষের হিসাব বলছে, বছর ব্যবধানে আমদানি কমে নেমেছে 1/3, আর 3 থেকে 4 ভাগ কমেছে রপ্তানির পরিমাণ। এতে রাজস্ব আদায়েও পড়েছে নেতিবাচক প্রভাব। পরিস্থিতির উন্নয়নে বাণিজ্য কঠোরতা শিথিলে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছে
আমদানিকারকরা। আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। গত বছরের 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নেতিবাচক প্রভাব পড়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে। বাংলাদেশে বিভিন্ন পণ্য আমদানিতে যেমন আসতে থাকে ভারতের নিষেধাজ্ঞা, তেমনি স্থানীয় শিল্পের সুরক্ষায় আমদানি সংকোচন নীতিতে হাঁটতে থাকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বেনাপোল বন্দরের আমদানি পরিসংখ্যান স্বাভাবিক সময়ে যেখানে দৈনিক 550 থেকে 600 ট্রাক পণ্য ভারত থেকে আসতো, বর্তমানে আসছে 180 থেকে 200 ট্রাক। পণ্য রফতানি 250 থেকে 300 ট্রাক থেকে নেমেছে 50 থেকে 70 ট্রাকে। আমদানি এবং রপ্তানি অনেক কমে গেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে এখানে সরকার ব্যাপক আকারে একটা রাজস্ব হারাচ্ছে এবং আমাদের ব্যবসায়ীরাও কোটি কোটি টাকার ব্যবসায়ী ক্ষতিগ্রস্তর সম্মুখীন হচ্ছে। ভারতের কঠোর বাণিজ্য নীতির কারণে কমেছে রাজস্ব আদায়ও। আমদানি পণ্যের উপর ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি অনেকাংশে কমে গেছে, যার ফলে বাংলাদেশ রেলওয়ে তার টার্গেট অনুযায়ী রাজস্ব আয় করতে পারছে। বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিল করতে সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন আমদানিকারকরা। একের পর এক বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে আমদানি রপ্তানির বেনাপোল বন্দরে অর্ধেকের নিচে নেমে গেছে। এই সবের থেকে উত্তরণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। তথ্য বলছে গত অর্থ বছর বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে 6,31,330 মেট্রিক টন ও রফতানি কমেছে 75,232 মেট্রিক টন। সময় সংবাদ, বেনাপোল। ফরিদপুর 2 আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা, খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ঢাকা বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায় রয়েছেন সহকর্মী শিকদার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, ফরিদপুর 4 আসনের যে ভাঙ্গা উপজেলার 2টি ইউনিয়ন, আলগি এবং হামিরদি ইউনিয়ন, এই 2টি কেটে ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত করার দাবিতে যেই প্রতিবাদেই কিন্তু আজকে এই 3য় দিনের মতো এই ঢাকা, খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয় এলাকাবাসী। এবং এই যে ঢাকা, খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কের 5টি স্থানে এই মুহূর্তে স্থানীয় জনতা তারা কিন্তু এই অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং গাছের গুড়ি, টায়ার জ্বালিয়ে বিভিন্ন ধরনের সামগ্রী রাস্তার উপর রেখে তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করছে। তাদের দাবি একটাই যে এই যে ফরিদপুর 4 আসন থেকে যে ভাঙ্গা উপজেলার যে হামিরদি এবং আলগি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করা হয়েছে, সেই ফরিদপুর 4 আসন থেকে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করা হয়েছে। পুনরায় ফরিদপুর 4 আসনে এই ইউনিয়ন 2টি সংযুক্ত করে গেজেট প্রকাশ করা না হওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে তারা, এমনটাই কিন্তু বলছেন। এই ছিল ফরিদপুর মহাসড়কের অবরোধের সর্বশেষ। অবরোধ কর্মসূচির সর্বশেষ জানতে যুক্ত ছিলাম ফরিদপুর থেকে। সকালের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের ইউটায় আততায়ী গুলিতে নিহত ট্রাম্পের সহযোগী তরুণ রক্ষণশীল নেতা চার্লি কার্ক তদন্তে FBI। রাজনৈতিক হত্যাকাণ্ড দাবি রিপাবলিকান দলের। চিকিৎসক সংকটে ঝিনাইদহের 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। অন্তঃসত্ত্বা নারীরা বাধ্য হয়ে ছুটছেন বেসরকারি ক্লিনিকে। এতে বাড়তি খরচের বোঝা চাপছে পরিবারের ওপর। ঝুঁকির মধ্যে পড়েছেন শত শত প্রসূতি। স্বাস্থ্য বিভাগ বলছে চিকিৎসক সংকট দূর করতে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে। লোটাস রহমান সোহাগের রিপোর্টে দেখব বিস্তারিত। সাজানো আছে অপারেশন থিয়েটারের আধুনিক সজ্জা, আলোকসজ্জা, স্যালাইন স্ট্যান্ড, অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে অস্ত্রোপচারের সব যন্ত্রপাতি। শুধু নেই চিকিৎসক ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ। ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত 1 বছর ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন। একই অবস্থা জেলার হরিণাকুণ্ডু, শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। স্থানীয়রা বলছেন সরকারি হাসপাতালে সিজারিয়ান না হয় বাধ্য হয়ে প্রসূতিদের ছুটতে হচ্ছে দূরের কোনো ক্লিনিকে। এতে অর্থ অপচয়ের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা। যদি এখান থেকে সিজার হয় তো অল্প কিছুতে হয়ে যায়। এখন আমাকে ঝিনাইদহ গেলি কি অথবা কিনিলি গেলি অনেক 20-25 হাজার টাকা লাগবে। আমি গরিব মানুষ, এত টাকা পাবো পানি। ডাক্তার পাইনি, সেখানে হাসপাতালের কোনো পদ্ধতি পেলাম না বলে আমরা ক্লিনিক চাইছি। অপারেশন হয়তো সার করতো, এখন অজ্ঞান সারটা নাই, এই কারণে এখানে হয় না, রোগীও হয় না। আমরা চাই যে আমাদের এখানে সিজারটা অতি দ্রুত হোক।
স্বাস্থ্য বিভাগ বলছে অপারেশনের সবকিছুই ঠিক আছে, চিকিৎসক পদায়ন হলে আবারও সেবা দেওয়া সম্ভব হবে। সমাধানের জন্য আমরা উপর জানাইছি, লিখছি। এখন যদি আমাদের এখানে নিয়োগ দেয় আমরা আবার চালু করতে পারবো। আমাদের সব ঠিক আছে, ওটি ঠিক আছে, আমাদের সবকিছু অবকাঠামো ঠিক আছে। স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদায়ন হলে মাসে অন্তত 200 প্রসূতি সেবা পেতেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। ইজারা নিয়ে খালে বাঁধ দিয়ে চলছে মাছ চাষ। বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় 6 মাস ধরে সাতক্ষীরার আশাশুড়ির অন্তত 12টি গ্রাম তলিয়ে আছে। জলাবদ্ধতার কারণে চাষাবাদ করতে পারছেন না কৃষক। পানি নিষ্কাশন স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা, পানির জন্য জমিতে নেই কোনো ফসল। বর্ষা মৌসুমের বৃষ্টিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার সদর ও খাজরা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এর মধ্যে আশাশুনি ইউনিয়নে জায়ালের খাল ও খাজরা ইউনিয়নের চেউটিয়া খাল পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম। অথচ সরকারি ইজারার কারণে ইজারাদার ও স্থানীয় প্রভাবশালী মহল খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এতে নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় গত 6 মাস ধরে 2 ইউনিয়নের অন্তত 12টি গ্রাম ও আশপাশের ফসলি জমি পানিতে তলিয়ে আছে। এতে মানুষের ভোগান্তির পাশাপাশি উৎপাদন হচ্ছে না কোনো ফসল। ড্রেনটা কাটতে কাটতে বাধ্য হয়ে গেছে। ড্রেনটা যদি ছাড়াই দিত তা মনে আমাদের এই এলাকার পানিটা চলে যেত। পানি বন্ধের কারণে মাছও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঘেরারা ফসল করতে পারছি না। যেহেতু সরকার থেকে যিনি ডিসার প্রাপ্ত হয়েছেন তিনি অলরেডি বাদ দিয়ে রাখছেন, জল সরবরাহের কোনো কায়দা নেই। ভূমিদস্যুরা বা প্রভাবশালীরা দখল করে নিয়েছে এবং অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, কিন্তু সরকারের কোনো উদ্যোগ নেই সেই খালগুলো মুক্ত করা। জেলা প্রশাসক বলছেন কিছু স্বার্থান্বেষী মহল খালগুলো দখল করে আছে, তবে ইজারা বাতিল করে পানি নিষ্কাশন স্বাভাবিক করার আশ্বাস তার। যেসব খাল ইজারা দেওয়া হচ্ছে ইতিমধ্যে, যে খালগুলি আসলে ইজারা যোগ্য কিনা না এটা ওপেন করলে ভালো হয়। ইজারার যে টাকাটা আসে এটা খুব বেশি পরিমাণ না। সেই ইজারা না দিয়ে যদি আমি ওপেন রাখতে যদি এটা মানুষের জনগণের যদি উপকার হয়, আমরা সেই ক্ষেত্রে আমরা স্টেপ নেব। জেলা প্রশাসনের তথ্য মতে সাতক্ষীরায় বর্তমানে একই কারণে অন্তত 3 লাখ মানুষ পানিবন্দী। সময় সংবাদ, সাতক্ষীরা। এবার আবহাওয়ার খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউআর-এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 86, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 83%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 55, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89। রাজশাহী বিভাগে বায়ুমান 124, এটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 81। সিলেট বিভাগে বায়ুর মান 68, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 94%। খুলনা বিভাগের বায়ুমান 73, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89। বরিশাল বিভাগে বায়ুর মান 65, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88%। রংপুর বিভাগের বায়ুমান 98, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 86। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 82, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 55 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 124। চুয়াডাঙ্গা পৌরসভা প্রথম শ্রেণীর হলেও নাগরিকরা ইউনিয়ন পরিষদের চেয়ে কম সুযোগ সুবিধা পাচ্ছেন। বেহাল দশায় পরিণত হয়েছে ড্রেন, রাস্তাঘাটগুলো। যত্রতত্র পড়ে থাকে আবর্জনা, সড়ক বাতিগুলো অকেজো অবস্থায়। তবে নাগরিক সুবিধা বাড়াতে চেষ্টা অব্যাহত রয়েছে জানালেন পৌর প্রশাসক। মাহফুজ মামুনের তথ্য ও ছবিতে রিপোর্ট। পৌর এলাকার 9টি ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা নাজুক। সড়কগুলো চলাচলের অনুপযোগী। বৃষ্টি হলেই ড্রেনের পানি উপচে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আবর্জনা যত্রতত্র পড়ে আছে। সড়ক বাতিগুলো জ্বলে না। উন্নয়ন কর্মকাণ্ড কাগজ কলমেই সীমাবদ্ধ থাকছে। প্রথম শ্রেণীর হলেও চুয়াডাঙ্গা পৌরসভার বেহাল দশায় জনভোগান্তি চরমে। এলাকাবাসী বলছে, পৌর এলাকায় কাঁচা পাকা সড়ক রয়েছে 263 কিলোমিটার, ড্রেন 72 কিলোমিটার, ডাস্টবিন 120টি, সড়ক বাতি 4175টি, কিন্তু সড়কগুলো ভাঙাচোরা ও ছোট ছোট গর্তে ভরা। বেশিরভাগ ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরা।
একটু বৃষ্টি হলেই আমাদের রাস্তাঘাট ড্রেনগুলা পানিতে আটকে যায়। অনেক দিন থেকে আমাদের রাস্তাটা খারাপ, কিন্তু রাস্তাগুলো দেখভাল করার মতো তেমন কেউ নেই। রাস্তাঘাটের খুব করুণ অবস্থা, 9টা ওয়ার্ডে রাস্তা ভাঙাচুরা। এইসব প্রশাসক লোক যদি কাউন্সিলর হয় তাহলে আমাদের কি করে নাগরিক সেবা পাবো আমরা। তবে নাগরিকদের দুর্ভোগ কমাতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে জানালেন পৌর নির্বাহী কর্মকর্তা। উন্নয়ন সংক্রান্ত যে সমস্ত সমস্যার সম্মুখীন আমার নাগরিকরা হচ্ছেন সেগুলো আমরা অতি সত্বর দূর করার চেষ্টা করছি। 1972 সালে শহীদ আবুল কাশেম সড়কে চুয়াডাঙ্গা পৌরসভার কার্যক্রম শুরু হয়। 1995 সালে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। নেপালে বিক্ষোভকারী প্রতিনিধি ও সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সেনাপ্রধান। স্থানীয় গণমাধ্যম বলছে, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছেন বিক্ষোভকারীরা। এদিকে বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতা ছাড়ার পরও এখনও থমথমে নেপালের পরিস্থিতি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। চালু হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। 2 দিনের টানা বিক্ষোভ, সংঘাত আর রক্তপাতের পর থমথমে অবস্থা বিরাজ করছে নেপালে। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মঙ্গলবার রাত থেকেই নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে আছে সেনাবাহিনী। রাজধানী কাঠমান্ডুর জনশূন্য রাজপথে সাজোয়াজানের টহল দেখা গেছে, দোকানপাট ছিল বন্ধ। সেনাবাহিনী বলেছে, বিক্ষোভ পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট পক্ষগুলো সমন্বয় করছে। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন সেনাপ্রধান জেনারেল অশোক রাজ শিকদেল। এছাড়া তাদের সঙ্গে আলোচনা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মহাসচিবেরও। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছেন বিক্ষোভকারীরা। জনগণের কাছে নৈতিক ও নিরপেক্ষ হিসেবে স্বীকৃত ব্যক্তিদের মধ্যে আমরা সর্বসম্মতভাবে সুশীলা কার্কির নাম অন্তর্বর্তী সরকার গঠনের জন্য প্রস্তাব করেছি। দুর্নীতি, বেকারত্ব আর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়ায় গত কয়েকদিন বিক্ষোভে উত্তাল ছিল নেপাল। 2 দিনের সহিংস আন্দোলনের জেরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন স্থানে চালানো হয় হামলা, ভাঙচুর। হতাহত হন বেশ কয়েকজন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকে চালু হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ইলিশের বাণিজ্যিক চালান পাঠানোর অন্তর্বর্তী সরকারের অনুমোদনে খুশি রাজ্যের সাধারণ মানুষ। 2014 সাল থেকে বাংলাদেশের স্থানীয় চাহিদার কথা বিবেচনা করে তৎকালীন সরকার ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছিলেন। তবে 2019 সাল থেকে প্রতি বছর দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গে ফের ইলিশ পাঠানো শুরু হয়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গ রাজ্যে স্থানীয়ভাবে ইলিশ ধরা হলেও সেই পরিমাণ রাজ্যের বিপুল চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। তাই প্রতি বছর গুজরাট কিংবা মায়ানমার থেকে ইলিশ আমদানি করতে হয়। বিশেষ করে দুর্গাপূজার আগে ইলিশের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বাজারের চাহিদা নিয়ে অস্থিরতা কাটাতে প্রতি বছর পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের কাছে ইলিশ আমদানির বিশেষ অনুমতি চায়। প্রতিবারের মতো এবারও সেই আবেদনে সাড়া দিয়েছে বাংলাদেশ সরকার। তবে দেশের স্বার্থ রক্ষায় রপ্তানির সঙ্গে যুক্ত করা হয়েছে বেশ কিছু শর্ত। অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় নীতিগতভাবে 1200 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। এতে খুশি পশ্চিমবঙ্গের আমদানিকারকরা। আশা করি আর এই যে মাছ প্রদান করা হয়েছে, এটা একটা দুই বাংলার একটা সেতু বন্ধন, যেটা কিন্তু আমাদের এই দুই দেশের যে সম্পর্কটা আরো ভালো দিকে যেতে পারে, এটাতে কিন্তু অনেকটা কার্যকারী হবে। বাংলাদেশের ইলিশের প্রতি তো টান থাকবে, অধিকাংশ তো সব আমাদের এখানে তো ওপার বাংলা ইলিশ। খুবই ভালো খবর, বাংলাদেশে ইলিশ আসছে। বাংলাদেশে ইলিশের অপেক্ষায় আমরা থাকি। 2024 সালের আগস্টের পর প্রতিবেশী দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বেড়েছিল। তবে এর মাঝেও ভারতের জন্য ইলিশের এই বিশেষ বাণিজ্যিক চালানকে অনেকে দুই দেশের সম্পর্কের নতুন সুবাতাস হিসেবে দেখছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। দেখছেন সকালের সময়।
বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে টাইগাররা। শুভ সূচনার লক্ষ্যে হংকংয়ের বিপক্ষেও পূর্ণ শক্তির একাদশ নিয়ে নামবে লিটনরা। নেদারল্যান্ডস সিরিজের মতো পরীক্ষা নিরীক্ষা নয়, নিয়মিত ক্রিকেটারদের নিয়েই সাজানো হবে দল। একাদশে ফিরতে পারেন শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন, আর তৃতীয় পেসার হিসেবে খেলানো হতে পারে তানজিম সাকিবকে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সাব্বির মিথুন। সরাসরি যুক্ত হচ্ছি আবুধাবি থেকে। আরও একটা এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ, যে টুর্নামেন্টে বাংলাদেশ 3 বার ফাইনালে উঠেও শিরোপাটা ঠিক হাত দিয়ে ধরতে পারেনি। সেই টুর্নামেন্টে আরও একবার বাংলাদেশ শুরু করতে যাচ্ছে জয়ের লক্ষ্যে, এবং তাদের সেই ইতিহাস পাল্টানোর মঞ্চে প্রথম প্রতিপক্ষ যখন কিছুটা দুর্বল, তখনও আসলে সহজভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের সামনে। কারণ তারা যে গ্রুপে পড়েছে, সেই গ্রুপে প্রতিটা জয়ের ব্যবধান বড় পার্থক্য তৈরি করে দিতে পারে সুপার 4-এ ওঠার ক্ষেত্রে। সেক্ষেত্রে লিটন কুমার দাসরা এই হংকংয়ের বিপক্ষেও পূর্ণ শক্তির একাদশ সাজাবে, এবং সেই পূর্ণ শক্তির স্কোয়াড সাজাতে গিয়ে বাংলাদেশ দলে অবশ্যই পরিবর্তন আসবে। কারণ নেদারল্যান্ডসের বিপক্ষে টিম ম্যানেজমেন্ট যে পরীক্ষা নিরীক্ষা করেছিল, সেই পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই এবারের এই এশিয়া কাপের মঞ্চে, এবং সেখানে বাংলাদেশ দলে অন্তত 2টি পরিবর্তন আসতে পারে। যেমনটা ধারণা করা হচ্ছে, এই ম্যাচে সাইফ হাসান ড্রপ হবে এবং তার জায়গায় অভিজ্ঞ যে তাওহিদ হৃদয় রয়েছে, সে ছন্দে না থাকলেও বাংলাদেশ দল তার উপরে আরো একটাবার বিশ্বাস করতে যাচ্ছে, এবং তারা চাচ্ছে যে হংকংয়ের বিপক্ষে নিজের ব্যাট ফেসটা ঘুরে দাঁড়িয়ে আবারও পুরনো ছন্দে ফেরার চেষ্টা করবে মিডল অর্ডার ব্যাটার। সেই সাথে আরও একটা পরিবর্তন আসবে অবধারিতভাবেই, নাসুম আহমেদের জায়গায় খেলবেন রিশাদ হোসেন। কারণ এই ধরনের ক্রুশিয়াল ম্যাচে যখন একটা লেগ স্পিনার আপনার স্কোয়াডে থাকে, সেই বোলারকে অবশ্যই আপনি ব্যবহার করতে চাবেন ব্যাটিং অ্যাবিলিটির কথা মাথায় রেখে, এবং যেভাবে সে ট্রাম্প কার্ডে পরিণত হতে পারে, সেক্ষেত্রে তাকে নিয়েই আসলে হংকংয়ের বিপক্ষে নিজেদের একাদশটা সাজাতে। ধারণা করা হচ্ছে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ 3 পেসার নিয়ে নামবে। সেক্ষেত্রে তাসকিন মোস্তাফিজ তো অবধারিতভাবেই থাকবে, এবং থার্ড পেসার হিসেবে তানজিম সাকিবকে দেখা যেতে পারে। টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে যেভাবে পরামর্শ করেছে, তাতে এটা বলাই যায় থার্ড পেসার হিসেবে শরীফুল নয়, তানজিম সাকিবই উঠতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশে। তবে বাংলাদেশ দলের একটা বড় মাথা ব্যথার কারণ হতে পারে নিজেদের মিডল অর্ডার। সম্প্রতি টপ অর্ডার বেশ ভালো রান করলেও মিডল অর্ডার সেভাবে রানের দেখা পায়নি। দলের যখন প্রয়োজন হবে মিডল অর্ডারে, তখন তারা যেন দলকে বিপদ থেকে উদ্ধার করে। বাংলাদেশ দলের একটা 5th বোলিং অপশন লাগবে। সেক্ষেত্রে শামীম পাটোয়ারি যেহেতু নেদারল্যান্ডস সিরিজে অসুস্থ ছিলেন, সে সুস্থ হওয়ার কারণে তাকে আবারও টিম ম্যানেজমেন্ট সেই দলের একাদশে বিবেচনা করবে। শামীম পাটোয়ারি, জাকির আলী কিংবা তাওহিদ হৃদয়রা যদি রান করে, তাহলে হয়তো মিডল অর্ডারের যে চিন্তাটা, সেই চিন্তাটা বাংলাদেশ দলের থাকবে না। 2023 এশিয়া কাপের আগে যত নাটকীয়তা, সেই সব নাটকীয়তা পেছনে ফেলে 2025 এশিয়া কাপে বাংলাদেশ খেলতে চায় একটা দল হিসেবে। এই দলে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নেই মাঠের বাইরের বিভিন্ন ধরনের আলোচনা। কে কতটুকু দল হিসেবে পারফরমেন্স করবে, সেটাই আসলে নির্ধারণ করবে বাংলাদেশ দলের এশিয়া কাপের ভাগ্য। জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 33 বছর পর জাকসু নির্বাচন শুরু কিছুক্ষণ পর। ভোট উৎসবের অপেক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রস্তুত 21টি কেন্দ্র, নিরাপত্তায় মাঠে র্যাব, পুলিশ, আনসার। সেন্ট মার্টিনে বঙ্গোপসাগর থেকে 5 ট্রলার সহ আরও 30 বাংলাদেশি জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি। এখনও হদিস মেলেনি 1 মাসে অস্ত্রের মুখে তুলে নেওয়া 81 জনের। অনেক ব্যাপারী এক জায়গায় হয়ে যেটা নির্ধারণ করবে, সেটাই আমাদের ফিক্সড রেট হবে। কত বিক্রি হলো বা না হলো, এটা আমরা কিছু জানি না। ভোক্তার কেনা দামের অর্ধেকও পান না কৃষক। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে হচ্ছেন বঞ্চিত। সরাসরি আড়তে বিক্রির আলাদা কাঠামো তৈরির পরামর্শ। এই ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়।